চলুন চলে যাই সরাসরি আফরান ভাইয়ের কাছে। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজ আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না। বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ, যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। শাহনেওয়াজও উনি মাছ ধরছেন। মাছ ধরতে ধরতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন। দর্শক, বাছাইকৃত ভয়ঙ্কর আরজে রাসেলের ভূতি ফিল্মগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড দিয়ে থাকি, এবং আমরা সম্মানসূচক তাদেরকে জানাই যে আমাদের এপিসোডগুলো শুধুমাত্র আমার মতো যারা ভূতে ফিল্ম লাভার রয়েছেন তারা দেখবেন, এবং সবচেয়ে বাছাইকৃত ভয়ঙ্কর যে পর্বগুলো, আমি যেহেতু একজন ভূতেপ্রেম লাভার, সেহেতু আমি বাছাইকৃত ভয়ঙ্কর এপিসোডগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। এবং আফরান ভাই, আরজে রাসেল, হ্যাঁ, তাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো মূলত আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি। তবে তাদের বাছাইকৃত এই পর্বগুলো আপনারা হয়তো বা অনেক গল্প শুনবেন, যে অনেক ঘটনা শুনবেন, যে ঘটনাগুলো বাছাইকৃত নয়, সবচেয়ে ভয়ঙ্কর নয়। তবে আমরা অনেক এপিসোড শোনার পর ভয়ঙ্কর যে পর্বগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তবে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাব। চলুন আমরা আজকের এই ভূত এফএমের ঘটনাটিতে চলে যাই সরাসরি। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভূত এফএম শোনার জন্য। চলুন শুরু করা যাক। সরফরাজ ভাই উনি তো সাথে নাই, যেহেতু এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে, আর আশেপাশে যে অথই পানি দেখছে এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান
তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন, তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে, নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব। ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার, সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে, তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বিতম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখতো তোরা কয়জন। তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে, না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার জন্য কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যে ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দেবে দেবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না।
একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল, যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন। চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে, মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নেই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন একা একা মাছ ধরতে চাচ্ছ? তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান, বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়া পরে একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন, তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করতো যে ওই জিনেরা তাদেরকে, শাহনেওয়াজকে মাছ ধরে দিত, এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই, তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ, যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ যে জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অবশ্য ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি? তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলে। খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে? তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়ার একটা অভ্যাস, এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ,
তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতি? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যে পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, মানে সে ভয় সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগরদেওয়ান ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্যান্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে হ্যাঁ, সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি, সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায়, এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যেই নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা, নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায় তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না, কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়া ভাবে পানির মধ্যে ভেসে উঠেছে। সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্যান্য যারা জেলেরা আছে সবাই মিলে, এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে, এবং দেহটা উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল।
যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারে না। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাতও বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডোবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে, অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে, কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভেতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন পানি, নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ মানে তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে ওই সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয় নাই। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের উপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি, যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল। এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না। মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল। ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন। ভেবেছিলেন মেয়ে হবে, কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন, আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কে নিবে কিনা জিজ্ঞেস করে আমি তোর জন্য নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল। সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়েই খেলতাম। এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই 1-1.5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা, হাত, পা, মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ।
আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো, পুতুলটার কি অবস্থা করেছিস? এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে? আমিও দেখলাম পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, কিংবা হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটলো একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল, যেটা কিনা প্রেস করলেই গান বাজতো। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায় বাজতেই পুতুলের ভেতর থেকে একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন, পুতুলটা নিয়ে আর ঘুমাতে হবে না। ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে। বাড়িতে মা একাই ছিলেন, তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। কারণ পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার অনেক মারও খেয়েছে, তবু সত্যি কথাটা বলিনি। সব থেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয়, এবং সেটা টানা 3-4 দিন কন্টিনিউ করে। কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজ পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সে সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসি সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য, এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায়, এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে, এবং পিসি না জেনেই পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে, এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ভূত এফএমের নিয়মিত শ্রোতা, অসম্ভব ভালো লাগার একটি শো, একটিও এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ভূত এফএম শুনতে শুনতে আমি এখনো বেশ খানিকটা সাহসী হয়ে গেছি। একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না। এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটির সময় 1976 সাল। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহুরিয়া। এই গ্রামেই প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, তার 3 ছেলে প্রভাস, পঙ্কজ ও প্রকাশ। প্রভাসের বয়স 35, পঙ্কজের বয়স 30-এর কাছাকাছি। বড় এবং মেজ ছেলেকে প্রহ্লাদ বিশ্বাস বিয়ে দিয়েছেন। একান্নবর্তী পরিবারে তাদের বসবাস। কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রহ্লাদ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোট ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই
দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে 3টি ঘর নির্মাণ করেন। ওই জমির চতুর্দিকে রয়েছে ফসলি জমি। সেটি আসলে কোনো গ্রাম নয়, গ্রামটা ফসলি জমির ঠিক পাশে। যেখানে ঘর নির্মাণ করেন প্রহ্লাদ বিশ্বাস, সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। বলতে পারেন যে ওই চতুর্দিকে ফসলি জমি, মাঝখানে একটি ভিটা, সেখানে প্রহ্লাদ বিশ্বাস তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটি মাত্র পরিবার সেখানে বসবাস করে। বড় একটি ঘর, মাঝারি সাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল। ওয়াশরুম ঘরের বাইরে ছিল, যেমনটি গ্রামে থাকে। ভালোই চলছিল তাদের। এর মধ্যে প্রহ্লাদ বিশ্বাসের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে নাম রাখেন প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকুরি হয়। পোস্টিং হয়ে যায় খুলনা শহরে। চাকরি পাওয়ার মাসখানেক পর ছোট ছেলের বিয়ে দেন প্রহ্লাদ বিশ্বাস। বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খুলনায়। প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী কন্যা প্রিয়াঙ্কা ও প্রকাশের স্ত্রী কল্যাণী, এই 4 জন বড় ঘরটায় থাকতেন। প্রকাশ বাড়ি আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য ঘরটাতে থাকতেন। সাল 1979। 76 সাল থেকে 79 সাল পর্যন্ত তেমন কোনো সমস্যাই তারা সেখানে ফেস করেনি। কিন্তু 79 সাল, বাংলা 1386 সালের 23শে ভাদ্র, এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা। গ্রামবাসী গভীর রাতে প্রহ্লাদ বিশ্বাসের বড় ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। গ্রামবাসী আগুন নেভাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। গ্রামবাসী দেখে ঘরের মধ্যে বীভৎসভাবে পুড়ে যাওয়া 4টি লাশ পড়ে আছে। বড় ঘরটি ছাড়া বাকি ঘরগুলো অক্ষত ছিল। সকালে পুলিশ আসে, লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ। মা, বাবা, বোন ও প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ। আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে ঘটনা নতুন দিকে মোড় নেয়। যখন লাশের ময়না তদন্ত হয়, ময়না তদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই 4 জনকে হত্যা করা হয়। সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় 2 ভাই প্রভাস ও পঙ্কজের দিকে। যেহেতু তাদের সাথে কলহের জেরেই প্রকাশের বাবা প্রহ্লাদ বিশ্বাস ও তার মা, তারা চলে এসেছিল এই নির্জন এলাকায়। পুলিশ প্রভাস ও পঙ্কজকে ধরে নিয়ে যায় সেই দিনই। এদিকে পোস্টমর্টেম থেকে লাশগুলো ফেরত এনে লাশকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই। এদিকে 24 ভাদ্র রাতে প্রকাশ বাড়িতেই ছিল, যেই ঘরে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রীকে নিয়ে থাকত। গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি। 4-5 দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের ঘরটির কাছে। তারা বুঝতে পারে এই ঘরটি থেকেই দুর্গন্ধ আসছে, কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নেড়ে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা। দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ। লাশটি ঘরের মধ্যেই পড়েছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবারও ময়নাতদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মেঝে সহ অন্য কোনো স্থানে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে। পুলিশ 2টি ময়নাতদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায়। এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙ্গুল অস্বাভাবিক রকমের বড়। কিন্তু প্রভাস এবং পঙ্কজ তো পুলিশ হেফাজতে, তাহলে প্রকাশকে কে খুন করলো? অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারে না। কিন্তু প্রভাস ও পঙ্কজও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না।
তাই বিচারিক আদালতে প্রভাসের 12 বছর এবং পঙ্কজের 10 বছরের সাজা হয়। কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত। এই রহস্যের কিনারা পেতে আমাদেরকে যেতে হবে আরো দূরে। প্রিয় শ্রোতা, 23শে ভাদ্র লাহোরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ। কারণ 1979 সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কারণ প্রতি বছর 23শে ভাদ্র প্রহ্লাদ বিশ্বাসের ওই ভিটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ। তাই গ্রামের মানুষ ওই ভিটা সহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পোড়াবাড়ি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি জি। এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবে। তো আমার দাদারা ছিলেন 2 ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি। তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা 2 ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা 2 ভাই। আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষি কাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি যে আজকে থেকে মানে 60 দশকে, জি 1960 দশকের দিকে, তো ঘটনাটা ছিল এমন। জি। আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না। তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি। তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নয়, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি। তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা পাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি। তো আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল, যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে, লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পায়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন।
তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, 2 পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা, উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিদকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা ওনার জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচন্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটা থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে, তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চলে যাচ্ছি একটি অডিও ক্লিপে, ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। নমস্কার রাসেল ভাই, আমি দীপ। অনেকদিন পর আমি ভূত এফএম অডিও স্টোরি পাঠাচ্ছি কলকাতা থেকে। তো প্রথমেই আপনাদের সবাইকে জানাই এবং ভূত এফএম টোটাল টিমকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি আপনি ভালো দলেই আছেন রাসেল ভাই। তো আজ আমি আমার একটা ফ্রেন্ডের ঘটনা বলবো, যে একজন ডাক্তার। এটা আমি তার থেকে অনেকদিন আগেই কালেক্ট করেছিলাম, বাট আমার কাজের জন্য আমি এটা শেয়ার করতে পারিনি। যদি আপনার ভালো লেগে থাকে এটা সবাইকে শোনাবেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। আমার ফ্রেন্ড একজন ডাক্তার, ক্লিনিক আছে তার, পাশাপাশি সে একটা সরকারি হাসপাতালে সে প্র্যাকটিসও করে। তো অপারেশনে কাটা ছেঁড়া থেকে শুরু করে মর্গে যাওয়া আসা এগুলো কমন ব্যাপার তার কাছে। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সে এখনো যদি কোনো দূরে কোনো পেশেন্টকে দেখতে যেতে হয়, সে এই ঘটনাটা তার মনে পড়ে যায়, মানে সে ভাবে যাওয়ার আগে। তো আমি সেই ঘটনায় যাচ্ছি। তো একদিনকে তার ক্লিনিকটা বন্ধ করার সময়, তার ক্লিনিকে একজন রিসেপশনিস্ট আছে, তো সেই ক্লিনিকটা বন্ধ করেন। তো ডাক্তার মানে যে বন্ধু আমার, সে বাড়ি যাওয়ার সময় একটা ফোন আসে তার ফোনে। ফোন আসার সময় তাকে একটা পেশেন্টের বাড়ির লোক বলে যে ডাক্তারবাবু এরকম আমার বাবার এই হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, নাহলে আমার বাবা বাঁচবে না। তো একটু চমকে যায় যে হুট করে বলছে এরকম এরকম কথা, কোনো চেনা পরিচিত পেশেন্ট কি, এটা ভাবেও। কিন্তু তারপর যখন নাম টাম জানে, তখন দেখে ওর কোনো চেনা পরিচিত পেশেন্টও না। কোথা দিয়ে ফোন করছে এটা জানলে ও আরো অবাক হয় যে এত দূরে ও কোনোদিনও পেশেন্ট দেখতেই যায়নি, তাহলে ওকে জানলো কিভাবে? হয়তো জানতে পারে কারোর থ্রুতে। তো সে বলে যে আমার এখন ক্লিনিক বন্ধ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব। তখন খুব রিকোয়েস্ট করার পর বললো যে জায়গাটা কোথায়। তো জায়গাটা মিনিমাম ও যা শুনে টুনে দেখলো আধা ঘন্টার উপরে। তো প্রথমে নাই বলে দেয়, কিন্তু একদিকে খুব রিকোয়েস্ট করে যে আমার বাবা হয়তো বাঁচবে না। ও তখন বলে যে আপনার ওইখানে আশেপাশে কোনো ডাক্তারের কাছে বা আপনি হাসপাতালে নিয়ে যান। ও তখন বললো যে সব বন্ধ হয়ে গেছে। তো ডাক্তারখানা বন্ধ হতে পারে মেনলি, বাট হাসপাতাল তো বন্ধ হয় না। তো অবাক হলো, দিয়ে ভাবলো যে ঠিক আছে আমি আসছি তাহলে। তো ক্লিনিক থেকে বেরিয়ে নর্মালি ট্রেনে চেপে ও ট্রেনে করে নামার পর যখন বাইরে আসে, বাইরে এসে দেখে পুরো রাস্তাটা পুরো ফাঁকা, খালি দুটো অটো রিক্সার মতো দাঁড়িয়ে আছে। বাদ বাকি সামনে দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তারখানা বন্ধ আছে, এমনি দোকানও বন্ধ। তো দেখে সামনে দুখানা লোক আসে, এসে বলে ডাক্তারবাবু আমরাই ফোন করেছিলাম, আপনি চলুন আমাদের সাথে। দিয়ে লোক দুটো ওদের মানে ও বন্ধুকে ভ্যানে করে নিয়ে যায়, রিক্সা ভ্যান যেটা হয় সেই ভ্যানে করে নিয়ে যায়। তো নর্মালি ভ্যানে বসেই যায়। তো জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে, বলছে বুঝতে পারছি না, আপনি গেলে বুঝবেন।
নর্মালি পেশেন্টের কাছে যায়, সে পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে দেখে, সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন না যদিও, কিন্তু তবুও ও দুখানা ইনজেকশন টিটানাস দেয় পেশেন্টকে, দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে বলে এই ওষুধটা এখনই লাগবে দিতে, আপনি কোথাও ডাক্তারখানা থেকে আনুন। দিয়ে বলে যে ও আপনাদের এখানে ডাক্তারখানা তো বন্ধ, এক কাজ করুন, আমি ফোন করে দিচ্ছি, আমার চেম্বার থেকে নিয়ে আসুন কাউকে পাঠিয়ে। তার মধ্যে একজন, মানে ওই দুটো ভদ্রলোকের মধ্যে, সে বলে এই ওষুধগুলো লাগবে, ঠিক আছে দিন। পুরোপুরি ও হতবাক হয়ে যায়। সেই লোকটা কাগজটা নিয়ে খালি বাইরে বেরালো, দিয়ে ঢুকলো সবকটা ওষুধ হাতে নিয়ে। তো একটু অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, দিয়ে ভাবলো যে থাক আগে মেডিসিনটা দিয়ে দিই। ভালো কথা, মেডিসিন দিয়ে ও ব্যাক করে, বলে ঠিক আছে এবার আমি বেরিয়ে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, এই মেডিসিনগুলো দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় কাল সকালে উঠে হাসপাতালে বা ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো নর্মালি ওরা ফিস দিয়ে দেয় বন্ধুকে, ফিস দিয়ে বলে ওনার বাবা বলেন যে ডাক্তারবাবুকে ছেড়ে আসো ভ্যানে করে। তো ডাক্তার বলে যে না, বন্ধুটা আমার বলে যে থাক আমায় ছাড়তে হবে না, আমি এখান দিয়ে নর্মালি কিছু পেয়ে যাবো। তো ভালো মতো জানতো যে ও কিছুই পাবে না, কিন্তু ও মানে ভরসা করে উঠতে পারছিল না ওই দুই ভাইকে, এমনকি ওর বাবাকেও। তো নর্মালি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর দেখে দূর দিয়ে একটা লোক আসছে ভ্যানে করে। নর্মালি ও ভ্যানটা দাঁড় করায়, ভ্যানটা দাঁড় করানোর পর সেই লোক বলে আগে কি হয়েছে বলুন, বলছে আমাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবেন। তো সেই লোকটা একটুখানি মাথা চুলকে বলছে ঠিক আছে বসুন স্যার, কিন্তু আমার ভ্যানে তো একটা ডেড বডি আছে, আপনারাও ভয় পাবেন না তো, অসুবিধা নেই তো। ও নর্মালি বলে যে না ডেড বডি আছে তো কি হয়েছে, বলছে ও তখন ভ্যানওয়ালাটা বলে ও আপনি তো ডাক্তার স্যার, আমি ভুলেই গেছিলাম। ও আরো অবাক হয়ে যায়, ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি ডাক্তার, বিকজ ওর গলায় কোনো স্টেথোস্কোপ এসবও ছিল না। তো ভ্যানওয়ালা হেসে ভ্যান চালাতে শুরু করে। তো একটা পর্যায়ে ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে এরকম ফাঁকা কেন, এত কোনো কিছু দোকান সব বন্ধ হ্যান ত্যান এরকম কেন? তখন বলে আপনি বুঝে যাবেন ঠিক স্যার। যে স্টেশনের কাছে এসেই লোকটা এবার বলছে পিছন দিয়ে ও শুনতে পাচ্ছে কেউ চিল্লাচ্ছে ওই দাঁড়া এরকম সামথিং। তো ভ্যানওয়ালাকে বলছে এই দাঁড়াও কেউ কারা আসছে মনে হচ্ছে। তখন ভ্যানওয়ালা বলে ও কিছু না। তখন বলছে বন্ধুটা বলছে না না তুমি দাঁড়াও দিয়ে ও নেমে যায় এক প্রকার বন্ধুটা। তখন ভ্যানওয়ালা ভ্যানটা স্টপ করে, ও যখন পেছন ঘুরে দেখে ভ্যানওয়ালা নেই, কিন্তু ও এসে গেছে স্টেশনের সামনে। এমন সময় দু চারটে লোক আসে, এসে বন্ধুটাকে ধরে বলে আপনার তো সাহস কম না, আপনি এরকম আমার বাবার লাশটাকে এইভাবে করে ভ্যানে নিয়ে চলে আসছেন চুরি করে, আপনি কে, আপনাকে পুলিশে দেবো হ্যান ত্যান। ও পুরোপুরি আকাশ থেকে পড়ে। ও তখন ডাইরেক্ট নিজের বিবরণ দেয় যে আমি অমুক, কিন্তু বিবরণ দেওয়ার সময় ও পুরোপুরি প্রায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়ে, এরকম অবস্থা। ও যে লোকগুলো সামনে ছিল তার মধ্যে দুজন লোককে দেখে, যে পেশেন্ট দুখানার যে বাড়ির ছেলে দুইজন ওকে পিক করতে এসেছিল তাদের দুজনকে দিয়ে বলে আমি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে দেখে এলাম, আপনি আবার আমাকে চোর বলছেন। ওই লোক দুটো মানে যারা এসেছিল চারজনের মধ্যে ওই দুটো লোক ওর দিকে তাকিয়ে থাকে, বলে আমার বাবাকে দেখে গেলেন, এটা কার লাশ? যখন লাশটার মানে ইয়েটা তোলে পর্দাটা কাপড়টা তোলে, তখন দেখছে ও যেই পেশেন্টকে দেখেছিল তার লাশ ওটা। সঙ্গে সঙ্গে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। এটাও অনেকে মানতে চায় না যে ডাক্তার যারা ভূতে বিশ্বাস করে না বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের সাথে হতে পারে না। ও আমাকে নিজে বলেছে যে ও নিজেও বিশ্বাস করতো না এইসবে, বাট এরকম একটা অ্যাক্টিভিটিস হওয়াতে সত্যি সেন্সলেস হয়ে পড়ার পর স্টেশনে ওইখানে স্টেশন মাস্টার যে আছে তার রুমেই ওকে নিয়ে যাওয়া হয়। সব লোক ওকে গোল হয়ে ঘিরে ধরেছিল। ও যখন মানে সেন্সলেস অবস্থা থেকে ওঠে, যখন ওর চোখে মুখে জল ছেটানো হয়, তারপর ও নিজের পরিচয় দেয় যে অমুক ডাক্তার একজন ওইখানে। তো স্টেশন মাস্টার ওকে চিনতে পেরেছে, তো যেহেতু ওর বাবা থ্রুতে সামথিং এরকম কিছু একটা ব্যাপার, তো স্টেশন মাস্টারকে পুরোপুরি ঘটনাটা বলে। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটা পসিবল। এমনকি ওদের যে লোকগুলো ছিল তাদের বাড়ির পুরো মানে বাড়িটা কোন জায়গায়, কি বৃত্তান্ত সবকিছু এভরিথিং বলে দেয়। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটার পর ও ঠিক করে যে দুটো পেশেন্ট হলেও হয়তো কাউকে সাথে নেবে কিংবা উইদাউট এনি ইনফরমেশন ওইভাবে যাবে না।
তো এই ঘটনাটাও আমার কাছে শেয়ার করেছিল। আমি জানি না এটা কার কার